বন্ধুরা, রাম ভাই বলছি। যে সমস্ত কৃষক বন্ধু আপনারা প্রাণী পালন করে থাকেন, খেয়াল করে দেখবেন যে শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট মরশুমে নয়, বছর ভর যে কোনো সময় কিন্তু আপনার প্রাণীটি, অর্থাৎ গবাদি প্রাণীর কথা বলছি, তারা এফএমডি অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজের শিকার হতে। কি করে বুঝবেন যে এফএমডি বিষয়টা কি? বাংলায় যদি আমরা তর্জমা করি, ঠিক তর্জমা বলবো না, বাংলায় আপনারা অনেকেই তাকে বলে থাকেন এসো রোগ বা খুরাই রোগ। এতে কি হয়? এতে কিন্তু আপনি যে প্রাণীটি প্রতিপালন করছেন, তাকে খাওয়াচ্ছেন, তার পেছনে খরচা করছেন, কেন? আপনি তার বিনিময়ে একটা রিটার্ন পাবেন, অর্থাৎ প্রাণী থেকে আপনার একটা রোজগারের রাস্তা তৈরি হবে। কিন্তু প্রাণীটির যদি উৎপাদনশীলতা কমে যায়, অর্থাৎ যদি সেটা দুধের গাই হয় আর দুধ যদি না দিতে পারে, সেই পর্যায়ে পৌঁছায় এই রোগটির জন্য, তাহলে কি করবেন? আসুন জেনে নেব আমরা বিস্তারিতভাবে এফএমডি অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ রোগটি কি। এই বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন প্রাণী চিকিৎসক ডক্টর উৎপলেন্দু মণ্ডল। ডক্টর মণ্ডল, স্টুডিওতে আপনাকে স্বাগত। নমস্কার। যে কথাটা বলছিলাম যে আমাদের বন্ধুদের, খামারি ভাইদের যদি একটু বুঝিয়ে বলেন যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ঠিক কি? রাম ভাই, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ নামটার মধ্যেই লুকিয়ে আছে রোগটার বিষয়। একদম। ফুট অর্থাৎ পা, আর মাউথ অর্থাৎ মুখ, আর ডিজিজ মানে রোগ, অর্থাৎ এটা পা এবং মুখের রোগ। এটা একটি ভাইরাস ঘটিত রোগ এবং ভীষণ সংক্রামক বা ছোঁয়াচে রোগ বলতে পারি আমরা। সহজেই এক প্রাণী থেকে অপর প্রাণীতে সংক্রামিত হয় এবং খামারের সমস্ত গরু, মোষ, যদি ছাগল থাকে ছাগল, ভেড়া এবং শূকর, অর্থাৎ যে সমস্ত প্রাণীদের খুর দুই ভাগে বিভক্ত, এমনকি বন্য প্রাণী হরিণ, বন্য শুয়োর, এদেরও এই রোগ হতে পারে না, হয়। আচ্ছা আচ্ছা, এই রোগ হয়। তা এই রোগটার সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে কি, উৎপাদন কমে যাওয়া। যেটা বললেন, যেটা মানুষ যে রিটার্নটা পাবে, যে দুধের গায়ের দুধের পরিমাণ একদম কমে যায়, গরু রোগা হয়ে যায়, বাছুরও মারা যেতে পারে। এই রোগটার এইটাই সবচেয়ে ক্ষতিকারক দিক, অর্থাৎ উৎপাদন, প্রোডাকশনটা খুব কমে যাচ্ছে। তাহলে তো খামারি ভাইয়েরা মানে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জায়গাটা থেকে আপনাকে জিজ্ঞেস করব যে কিভাবে খামারি ভাইরা বুঝবেন যে এই রোগটা হয়েছে তার প্রাণীর? রোগের লক্ষণগুলো ঠিক বলেছেন আপনি রাম ভাই। এই রোগের লক্ষণ বুঝতে গেলে আমাদের জানতে হবে যে এই রোগটা, ভাইরাসটা একটা সুস্থ প্রাণীর শরীরে ঢোকার পর রোগটা প্রকাশ পেতে 2 থেকে 10-12 দিন লাগে। আচ্ছা। এবং এটা নির্ভর করে যে কত পরিমাণ ভাইরাস তার শরীরে ঢুকলো, বা যে প্রাণীটার শরীরে ঢুকছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা, এবং সেই যে ভাইরাসটা এসছে সেই ভাইরাসের প্রজাতিটা কেমন। অর্থাৎ আমরা ভাইরাস বলছি ঠিকই, এই ভাইরাসের 7-8টা প্রজাতি আছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে 4টে প্রজাতি বিশেষভাবে আক্রান্ত করে আমাদের এই গরু বাছুরকে। ঠিক, AOC এবং এশিয়া 1, এই 4টে প্রজাতি আছে ভাইরাসের, সেইগুলোই আমাদের ক্ষতি করে বেশি। তাই এইটা করার পরে কি হয়, প্রথমেই যে লক্ষণটা আমরা দেখতে পাই, তার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ জ্বর হবে। 102, 3, 4 ডিগ্রি অব্দি জ্বর হতে পারে। জ্বর হওয়ার সাথে সাথে প্রাণীটা কি হবে, খাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা যেমন জ্বর হলে খাই না, ওরাও খাবে না, ঝিমিয়ে থাকবে। হ্যাঁ, ঠিক বলেছেন, ঝিমিয়ে থাকবে। এইটা হচ্ছে প্রাথমিক লক্ষণ। তখন চাষি ভাইকে ভাবতে হবে যে কি হলো। চাষি ভাইরা যদি একটু মুখটা খুলে দেখেন, তখন দেখবেন যে ঠোঁটের ভিতরের দিকে ফোস্কার মতো ঘা হয়েছে এবং জিভের ওপরে সাদা হয়ে গেছে, এবং জিভের ওপরটাতেও পুরো জিভটার ওপরে একটা ফোস্কার মতো পড়েছে। তাহলে তো খেতে পারবে না। হ্যাঁ, ওইটা বললাম, খাওয়া বন্ধ হয়ে যাবে। বিশেষ করে আমরা গরুকে তো বিচালি দিই, সেই বিচালির টুকরোগুলো খোঁচা লাগবে, বিচালি খাওয়া একদম বন্ধ করে দেবে। তারপরে লালা পড়বে, যখনই মুখের ঘা জিভের ওপরে সাদা হয়ে গেছে এবং জিভের ওপরটাতেও পুরো জিভটার ওপরে একটা ফোস্কার মতো পড়েছে।
তাহলে তো খেতে পারবে না। হ্যাঁ, ওইটা বললাম, খাওয়া বন্ধ হয়ে যাবে। বিশেষ করে আমরা গরুকে তো বিচালি দিই, সেই বিচালির টুকরোগুলো খোঁচা লাগবে, বিচালি খাওয়া একদম বন্ধ করে দেবে। তারপরে লালা পড়বে, যখনই মুখের ঘা হচ্ছে মানে তার তো লালা আসবে, এবং লালাটা ফেনার মতো হবে এবং সুতোর মতো ঝুলতেও পারে। আচ্ছা। এবং মুখে একটা চপচপ করে আওয়াজ হয়, যার জন্য উত্তরবঙ্গে একে চপচপিয়া রোগও বলে আর কি। আচ্ছা, এই রোগটাকে। হ্যাঁ, মানে আর ওই কারণেই বোধহয় আমরা খুরাই রোগ বলি, যেহেতু আপনি বলছিলেন যে খুরাই বলছি না, ওই যে খুর বললেন না, যে পরে দুই ভাগে। হ্যাঁ, এই মুখের লক্ষণ দেখা দেওয়ার পরের স্টেজে আসছে যে খুরের যে দুটো ভাগ, ঠিক মাঝখানে যেখানে চামড়ার সাথে খুরটা জুড়ছে, সেইখানে তার ক্ষতগুলো দেখা যাবে। সেখানে ওই ফোসকার মতো হবে, সেটা ফেটে যাবে এবং লাল ক্ষতর মতো দেখা যাবে। এবং বিপজ্জনক দিক হচ্ছে এইগুলোর উপরে মাছি ডিম পাড়বে, ডিম পাড়ার পর ওখানে পোকা হবে, এর ফলে আর হাঁটতে পারবে না, অর্থাৎ গরু খোঁড়া হয়ে যাবে। তাহলে পরপর লক্ষণগুলো আসছে, প্রথমে মুখ এবং তার পায়ে। এছাড়াও যেটা হচ্ছে, পায়ের লক্ষণ ছাড়া অনেক সময় যেগুলো ষাঁড় গরু বা ষাঁড় ছাগল, তাদের অন্ডকোষটা ফুলে যায়। আর গাই গরুর ক্ষেত্রে, দুধের গাই গরুর ক্ষেত্রে যে পালান বা বাঁট, সেখানেও ছোট ছোট ফোসকার মতো হতে পারে। কিন্তু এই পায়ে এবং মুখের লক্ষণটা অবশ্যই থাকবে। এই লক্ষণগুলো যখন চাষি ভাইরা দেখবেন, তাদের উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে নিকটস্থ কোনো ডাক্তারবাবুর সঙ্গে তাকে যোগাযোগ করতে হবে। আর আপনি বলছেন এই লক্ষণগুলো কখন প্রকাশ পাবে, মানে 2 থেকে 10 দিন? না, প্রথম লক্ষণটা প্রকাশ পাবে ভাইরাসটা শরীরে ঢোকার 2 থেকে 10 দিন মধ্যে। আচ্ছা, এটা নির্ভর করে যে কতটা ইমিউনিটি, মানে ওই প্রাণীটির কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এর উপরে নির্ভর করবে। আর যে ভাইরাসটা আক্রমণ করলো, সেই সংখ্যাটা যদি 5টা হয়, একরকম 5000টা ভাইরাস যদি একেবারে ঢোকে, তাহলে তার ইয়েটা তাড়াতাড়ি হবে। এইটার উপর নির্ভর করে কত তাড়াতাড়ি রোগটার প্রকাশ পাবে। এবং এক্ষেত্রে যারা প্রাণী পালক, তারা তো দীর্ঘদিন থেকে করছেন, আর এই রোগটা তো আমাদের দেশে দীর্ঘদিন ধরেই আছে। তারা ওই মুখে ঘা দেখলে বুঝতে পারেন যে এটা হয়েছে। এবং সত্যি কথা বলতে, আমাদের গ্রামের যারা প্রাণী পালক বন্ধু রয়েছেন, তারা এই রোগটিকে সম্বন্ধে খুব ভালো জানেন। এবং তাহলে বিষয়টা দাঁড়ালো, রোগটি সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা করতে পারছি যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই কারণে বলা হচ্ছে কারণ মুখে ঘা হয় এবং পায়ে ঘা হয়। যদি সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যায়, আপনি বললেন যে খুরাই রোগ বলা যেতে পারে, কারণে খুরে ঘা হয়। হ্যাঁ, চপচপিয়া মুখের চপচপ করে আওয়াজ করে যখন ফেনা হচ্ছে, এসো রোগও তো বলা হয় একে। কেন? অ্যাকচুয়ালি যে আঁশটে গন্ধ, এই যে ঘাগুলো হয়, তো এই ঘা থেকে একটা গন্ধ বেরোয়, এই জন্য এটাকে এসো রোগও বলা হয়। তাহলে একই রোগের অনেক নাম, কিন্তু নিস্তার কিভাবে? আমরা বুঝলাম যে এই রোগগুলো হয়েছে, তো খামারি বন্ধুরা ভাবছেন যে কি হবে না হবে। আপনি বললেন যে নিকটস্থ যে প্রাণী চিকিৎসক রয়েছেন তার সঙ্গে কথা বলতে। হ্যাঁ, তো সেই সুবিধাটা নিশ্চয়ই তারা নেবেন। একটু যদি আপনি বলেন যে আমরা তো জানি যে কোনো রোগ হলেই প্রতিকার ব্যবস্থার আগে আমাদের একটা প্রতিরোধক ব্যবস্থা যদি নিতে পারি তাহলে ভালো হয়। অবশ্যই। তো এই বিষয়টা সম্পর্কে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, ধরুন কি হলে রোগটা হবে না, সেটা যদি ভাবি, সেটা কি সম্ভব? হ্যাঁ, সবই সম্ভব। তবে রাম ভাই, এই রোগটা সম্বন্ধে আমি আরেকটু বলে নি। এই রোগটা সম্বন্ধে যদি বলতে হয়, এই যে বললাম যে গরু, মোষ, ছাগল, ভেড়া, শূকর, আমাদের গৃহপালিত পশুদের মধ্যে এইগুলোই আক্রান্ত হয়। কতগুলো জানতে হবে যে ক্ষতি কোথায় বেশি হয়, কার ক্ষতি বেশি হয়। আমাদের ঘরে যেগুলো দেশি গরু বা বলদ আছে, এদের যে মেন ক্ষতিটা হচ্ছে, এদের গাই গরুর দুধ কমে যায়, আর বলদ গরুর এদের হার্ট মাসেলটায়, হৃদয় মানে আমাদের যে হৃৎপিণ্ডের মাসেলটায় ওখানে ক্ষত হয়, যার ফলে রোদে লাঙল টানতে গেলে
হাঁপাতে শুরু করে। অর্থাৎ যে বলদ গরু বেলা 12টা 1টা অব্দি লাঙল টানতে পারতো, 9টা 10টা যেই রোদ উঠবে ওই রোদ দূরে আসে কাজ করতে পারবে না। আলটিমেট কি হচ্ছে, আমাদের দেশি গাই গরু বা বলদ গরুর উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। ঠিক। আর বাছুরের, ছোট বাছুরগুলোর কিন্তু মর্টালিটি রেট 10 থেকে 15% পর্যন্ত, 20% পর্যন্ত হয়। কারণ এই ভাইরাসটা যে দুধের মায়ের হয়েছে, মায়ের হলে তার বাছুরেরও হবেই, কারণ মায়ের দুধ খাচ্ছে, মুখটা মাঠে ঠেকছে এবং দুধের মাধ্যমেও তার ভাইরাস আসছে, হবেই। সেক্ষেত্রে এদের কিন্তু মৃত্যু হার একটা আছে। আর হচ্ছে আমরা এখন ক্রস ব্রিড করছি, ব্রিড আপগ্রেড করছি, ওই যে হলস্টিন, জার্সি, যেগুলো বিদেশি জাতের গরু, তাদের মধ্যেও কিন্তু মৃত্যু হার 20 থেকে 25%। অর্থাৎ আমাদের দেশি গাই গরুর যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, ওই গরুগুলোর কিন্তু সেই রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সুস্থ হবার পরেও কিন্তু 7 দিন থেকে 10 দিন পর্যন্ত ভাইরাসটা ওদের শরীরে থাকে এবং এই সুস্থ গরুগুলো আবার থেকে অন্য গরুতে রোগ ছড়াতে। এইটা জেনে রাখার পরে আমি চিকিৎসার কথা আপনাকে এবার আসছি। তো অন্য একটা প্রশ্ন এসে যাচ্ছে ডক্টর, বলুন। সেইটা হচ্ছে রোগটা তাহলে কিভাবে ছড়ায়? এই রোগটা ছড়ায়, এই ভাইরাস তো খুব সূক্ষ্ম প্রাণী, খুবই হালকা। প্রথমত দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এদের শরীরে নাক দিয়ে ঢুকতে পারে আর মুখ দিয়ে ঢুকতে পারে। এই ভাইরাসগুলো বাতাসে যে ধূলিকণা আছে সেই ধূলিকণার সঙ্গে এঁটে যায় এবং একটা গবাদি পশু যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে তখন ওই শ্বাসের সঙ্গে তার ওই ভাইরাসটা তার নাকের ভেতরে ঢুকে গেল, দিয়ে নাকের ভিতরে গিয়ে এই যে নাসা পথে আমাদের যে সব আছে, ফ্যারিংস, ল্যারিংস, অনেক কিছু সব যন্ত্র আছে, সেখানে গিয়ে ওরা কোনো একটা শরীরের কোষের মধ্যে বাসা বাঁধে এবং সেখানে গিয়ে বংশবিস্তার শুরু করবে। তারপর যখন প্রচুর পরিমাণে হয়ে যাবে, রক্তে ছড়িয়ে পড়বে, তখন রোগের বিস্তারটা চাষি ভাই বুঝতে পারবে। এই একটা গেল। আর একটা হচ্ছে এই যে অসুস্থ গরুর ছোঁয়া লাগা খাবার বা তার মুখে লালা যদি অন্য সুস্থ গরুর খাবারে মিশে যায়, ঠিক বা ধরুন পাশাপাশি দুটো গরু আছে, একটা গরুর হয়েছে এবং একটা মজার ব্যাপার, তার রোগ প্রকাশ পায়নি কিন্তু তার শরীরে ভাইরাস তখন জমে গেছে এবং সে তার মুখের লালাতে কিন্তু ভাইরাস এসে গেছে, কিন্তু আপনিও জানতে পারবেন না, চাষি ভাই জানতে পারবে না, বা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। সেই অবস্থাতেও যদি ধরুন একটা গরু খাওয়ার পর অন্য গরু সেই পাতনা বা তার খাবার জায়গায় মুখ দিয়ে খায়, তাহলে কিন্তু রোগটা ছড়িয়ে যাবে, তার গায়েও চলে যাবে। গায়ে নয়, মুখ দিয়ে তার শরীরে প্রবেশ করবে। অর্থাৎ ওই সুস্থ গরুটির শরীরে বা চলে গেল খাবার মানে জল বা তার বিচালি, এই সমস্ত সব দিক দিয়েই তার ভাইরাস কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার যে মুখ দিয়ে বেরোচ্ছে, তার লালা, চোখে যদি জল বেরোয় সেখানেও আসতে পারে। অর্থাৎ তাহলে তো মানে ছোঁয়াচে রোগ বলেছি, ভীষণ ছোঁয়াচে রোগ। এইভাবে রোগটা ছড়ায়, সুস্থ আরো ছড়াতে পারে। ধরুন গাড়ি করে এলো কোনো একটা গরু, নতুন একটা গরু এলো বাইরে থেকে, তার তো আমরা যদি কোয়ারেন্টাইন ফার্মে করে 20-21 দিন আলাদা জায়গায় রেখে তারপর আনা হয়, সেটা সব জায়গায় হয় না, চাষি ভাইরা করেন না, সবার সঙ্গে মিশে গেল, সে রোগটা আনলে সে তার থেকে সুস্থ ছড়িয়ে গেল। মেন দুটো রোগ, একটা হচ্ছে নাক, একটা হচ্ছে মুখ। আর একটা হচ্ছে মাথায় রাখা যেটা, যে এই রোগটা হলেই কিন্তু উৎপাদনশীলতা বা কার্যক্ষমতা, যে কারণে আমরা প্রাণী প্রতিপালন করি, মানে একটা আয়ের জন্য উৎস হিসাবে, সেটা কিন্তু একদমই পড়ে যাবে, তাই তো? অর্থনীতিতে বিরাট ভূমিকা আছে এই রোগটার আমাদের দেশে। তাহলে আমাদের খুব সতর্ক থাকতে হবে। যে সমস্ত খামারি বন্ধু ভাই আজকে আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন, যে সমস্ত প্রাণী পালক আজকে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন, যে কি করে আমরা এই এফএমডি অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, খুরাই বা এঁশো রোগ, যাই বলুন না কেন, আমরা কিভাবে তার প্রতিরোধ গড়ে তুলতে পারি। প্রথমে আমি চিকিৎসার ব্যাপারটা বলছি রাম ভাই। চিকিৎসা, এই চিকিৎসাটা হবে সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। আচ্ছা, লক্ষণ ভিত্তিক বলতে যেখানে যেখানে তার অসুস্থতা, তার ক্ষতগুলো আছে, সে ক্ষতগুলোকে নিরাময় করা। কারণ ভাইরাস যে রোগ, এর বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করবে না।
বেশ। প্রথমে যদি আমার কন্ট্রোল ম্যানেজমেন্ট, মানে এটা হচ্ছে আমার ক্ষত ম্যানেজমেন্ট করতে হবে। প্রথমে হচ্ছে মুখের ঘা। মুখের ঘা, ঠিক। হ্যাঁ, মুখের ঘায়ের যেটা, তার জিভের পুরো ওপরের অংশটা কিন্তু তার উঠে যায় ফসকা হয়ে। এই ক্ষেত্রে এবং ঠোঁটের ভিতরে তার যে আলসার গুলো, সেগুলো তার বাস্ট করলে সেগুলো লাল রঙের সেই ঘা দেখা যাবে। খেতে পারছে না তো, তাকে তো খাওয়াতে হবে, নাহলে তো সে বাঁচবে না। অর্থাৎ তার জিভটাকে এবং তার মুখের ঘাটাকে আগে সারাতে হবে। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের দেশীয় ওষুধ, যেটা সোহাগা, সোনা গলাতে লাগে সোহাগা। সেই সোহাগাকে গরম তাওয়ায়, লোহার তাওয়ায় বা মাটির তাওয়ায় ভাজলে পরে খইয়ের মতো হয়। আচ্ছা, এটাকে গুঁড়ো করে মধু বা ঘি দিয়ে ওই জিভে লাগাতে হবে। তার আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল দিয়ে পারলে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই জিনিসটা দিনে 2-3 বার তার মুখটাকে ফাঁক করে জিভের উপরে আস্তে আস্তে লেপে দিতে হবে। কারণ জিভের উপরে কিন্তু তার তখন উপরে পর্দাটা তার খসে পড়ে গেছে, তার দগদগে লাল ঘা। এবং ওইটা আপনাকে দিনে 2-3 বার দিতে হবে। আর খাবার বলতে তখন ভাতের ফ্যান বা যেটায় তার খোঁচা লাগবে না জিভে, সেই জাতীয় নরম ভাত, ভাতের ফ্যান, এই জাতীয় খাবার দিতে হবে। এটা হচ্ছে আমি মুখের ব্যাপারটা বললাম। আমি কিন্তু কোনো দোকানের ওষুধের ক্ষেত্রে বলিনি, কারণ এইটাই আমাদের যে চিকিৎসা জগতের অভিজ্ঞতায় বলে খুব ভালো ওষুধ। ঠিক ঠিক ঠিক। এইবার হচ্ছে এইটা ঘরোয়া ভাবে আপনি করতে পারছেন। এরপর যেটা হচ্ছে পায়ের ম্যানেজমেন্ট করতে হবে। এই পায়ের ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ খুরের মাঝে যে ঘাটা হচ্ছে, সেই ঘাটা ফেটে যাওয়ার পরে যে গন্ধ বেরোয়, মাছি এসে বসছে। আর আপনারা জানেন কোন ঘায়ে মাছি বসলে সে ডিম পারবে, এবং ডিম থেকে সাদা মুড়ির মতো বড় বড় পোকা হবে। এবং এই পোকাদের ধর্ম হচ্ছে তার শরীরের ভিতরের দিকে গিয়ে ওই বাসা বাঁধা, এবং সেখানে গিয়ে সেগুলো বড় হবে। হওয়ার পরে কি হবে, তার ওই জায়গাটায় আরো বড় ক্ষতটা বিস্তার লাভ করছে, এবং সেখান থেকে রস পড়বে। অনেক ক্ষেত্রে খুরটা ছেড়ে পড়ে যায়। খুব ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য এই খুরের ঘাটাকে বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন তারা একটু মনোযোগ দিন, আপনাদের অনুরোধ করবো একটু ভালো করে শুনুন। দেখুন খুরের ঘা হলে কতটা মারাত্মক হতে পারে, ডক্টর মন্ডল কিন্তু বুঝিয়ে বলছেন। প্রথম তার খুরের ঘা না ম্যানেজমেন্ট করলে তার গরুটা হাঁটতে পারবে না, তো তা খোঁড়া হয়ে যাবে। সেই জন্য প্রথমে যেটা করতে হবে, নিম পাতা আর হলুদ, নিম পাতা জলে ফুটিয়ে একটু হলুদ দিয়ে ওইটা দিয়ে পাটাকে ভালো করে ধুতে হবে। হলুদ মানে হলুদটা তাহলে পেস্ট করে নেবে তো? না না, ওই জলের মধ্যে পারলে গুঁড়ো হলুদ দিন বা আপনার কাঁচা হলুদ বেটে সেটা মিশিয়ে দিন। এটা একটা অ্যান্টিসেপটিকের কাজ করে। নিম পাতা ফোটানো জলে একটু হলুদ, দুটোই অ্যান্টিসেপটিকের কাজ করে। ধোয়ার পরে যেটা করতে হবে, মাছি যাতে না বসে, আমার ঘাটা শুকোয়, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে চিকিৎসা ম্যানেজমেন্ট যেটা। তা মাছি যদি না বসে সেক্ষেত্রে আমায় কি করতে হবে, ইউক্যালিপটাস তেল, তারপিন তেল এবং কর্পূর, এই তিনটে হচ্ছে মাছির বসতে দেয় না। ওই তেলগুলো, এই তেলগুলো পরিমাণ মতো দিয়ে দোকানে বললে ওরা বানিয়ে দেবে। এটাকে এক কথায় বলে ড্রেসিং তেল। বিভিন্ন কোম্পানিরও ড্রেসিং তেল আছে, আমি এখানে নাম বলছি না, কিন্তু উপাদানটা বলে দিচ্ছি যেটা আপনারা করতে পারবেন। কর্পূর, তারপিন তেল বেশি আর ইউক্যালিপটাস তেল অল্প, এই তিনটে তেলের সাথে পারলে একটা কোনো অ্যান্টিবায়োটিক পাউডার, সে সালফার জাতীয় হোক, কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় পাউডার মিশিয়ে দিলেন। তাহলে কি হলো, আপনার ঘাটায় কোনো ব্যাকটেরিয়াল জীবাণুর ইনফেকশনটা হবে না, আবার মাছিও বসবে না। দিয়ে আপনি কাপড় দিয়ে একটু হালকা করে পারলে বেঁধে দিন। এইটাকে আপনাকে প্রতিদিন একবার করে করতে হবে, যাতে মাছি বসবে না। আপনি ওষুধ দিচ্ছেন, ঘায়ের ক্ষতটা শুকিয়ে আসছে। এই ব্যাপারে আমি একটা কথা চাষি ভাইদের বলছি, আমি নিজেও গ্রামের মানুষ, আমি দেখেছি চাষি ভাইরা কি করতেন আগে, এইটা হলে পরে গরুটাকে পাঁকের মধ্যে দাঁড় করিয়ে রাখতেন, যাতে ওই পাঁকের মধ্যে পাটা ডুবে থাকলে মাছি বসবে না। কিন্তু সেটা আরো অস্বাস্থ্যকর। অনেকে কি করতেন, আলকাতরা লেপে দিতেন ওই ঘায়ের ওপরে, সেটা আরো মানে বিষিয়ে যেত ঘাটা। এই দুটো জিনিস আপনারা কখনো করবেন না। আপনারা অবশ্যই নিকটস্থ ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু একটা ফার্স্ট এড চিকিৎসার জন্য আমি বললাম, এর সাথে একটা করে পারলে অ্যান্টিবায়োটিক
বা ওই জাতীয় কোনো জীবাণু নাশক ওষুধ আপনারা ইনজেকশন করবেন, সেটা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ বা যে কোনো স্থানীয় ডাক্তারবাবু আপনাদের বলে দেবেন। তাতে কি হবে, ওই যে ভাইরাসের পিছু পিছু যে জীবাণুগুলো আছে তারা এসে আক্রমণ করলে যাতে ওই মুখের বা পায়ের ঘাগুলো আর বাড়তে না পারে। এইটা যদি আপনারা অনুসরণ করেন তাহলে কিন্তু আপনার যে পোষা প্রাণীটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা শুনলেন যে প্রাথমিক কাজ আপনাদের কি হবে, যেটাকে আমরা ফার্স্ট এড বলি। ধরেন যে বাড়িতে প্রথম চিকিৎসাটা আপনি কি করবেন যখনই বুঝবেন, তারপরেই কিন্তু আপনাকে প্রাণী চিকিৎসক বা প্রাণী বন্ধু যারা আছেন তাদের সহায়তা নিতে পারেন। তা একটু আপনার কাছে জানতে চাইবো ডক্টর মন্ডল, আপনার যে বিশাল অভিজ্ঞতা রয়েছে তার থেকে যদি আপনি নিজে গ্রামের মানুষ এবং দেখেছেন যে প্রাণী প্রতিপালন কিভাবে হয়, এই সমস্ত যে রোগ, যে নানা ধরনের রোগে, শুধু এফএমডির কথা বলবো না, যে আমাদের যে প্রাণীটি বাড়িতে পোষা হয় তার উৎপাদনশীলতা কমে যায়। তো আমরা যদি সুস্থভাবে প্রাণী প্রতিপালন করতে চাই, তার জন্য আজকাল কিন্তু ভীষণ একটা কথা বলা হচ্ছে যে অ্যানিম্যাল ম্যানেজমেন্ট, রেয়ারিং ম্যানেজমেন্ট, কি ব্যবস্থা দিয়ে বিজ্ঞানসম্মত নিলে পরে সুস্থ স্বাভাবিক প্রাণী প্রতিপালন করা যায়, এ বিষয়ে যদি একটু। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমাকে যদি প্রাণী পালন বর্তমান যুগে করতে হয় তাহলে আমাকে বিজ্ঞান ভিত্তিক ভাবে স্বাস্থ্য সম্মতভাবে সুস্থ প্রাণী পালন করতে হবে, যাতে আমার উৎপাদনটা আমি সঠিকভাবে পেতে পারি। অর্থাৎ নিরোগ সুস্থ প্রাণী আমার খামারে থাকবে। সেইটা করতে গেলে কতগুলো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। যে জায়গাটার উপরে থাকছে সেই যে মেঝেটাকে আপনাকে শুকনো রাখতে হবে এবং পারলে দিনে একবার বা দুবার ফিনাইল মেঝেটাকে ধুতে হবে। অর্থাৎ মেঝে থেকে যেন কোনো রোগ জীবাণু প্রাণীর শরীরে না প্রবেশ করতে পারে। আচ্ছা। 2 নম্বর হচ্ছে, যখন নতুন কোনো প্রাণী আপনার এতে আসবে, আপনি ঢোকাবেন আপনার খামারে বা আপনার গোয়াল ঘরে, তাকে অন্তত 20 থেকে 21 দিন অন্য কোনো জায়গায় রাখবেন। অর্থাৎ সেই প্রাণীটা যাকে আপনি আনছেন বাইরে থেকে, তার ভিতরে কি রোগ আছে আপনি তো জানতে পারছেন না। তার ভিতরে যদি কোনো রোগ জীবাণু থাকে তাহলে সে কিন্তু ওই 15-20 দিন আপনি যেটাকে আলাদা করে রাখছেন তার মধ্যে রোগটা প্রকাশ পাবে। যখন দেখলেন আপনি 21 দিন অবধি কিছু তার মধ্যে কোনো রোগ প্রকাশ পেল না, তখন আপনার অন্য প্রাণীগুলোর সাথে আপনি মিশিয়ে ফেলতে পারেন এবং একসাথে তারা থাকবে। 3 নম্বর হচ্ছে, বাইরের কোনো আগন্তুক, অর্থাৎ যে কোনো মানুষই আসুক না কেন, তাকে জুতো খুলে পা ধুয়ে খামারে ঢুকবে। এবং আরো আধুনিক যেটা হচ্ছে, তার গায়ে ওই অ্যান্টিসেপটিক বা অ্যান্টিভাইরাল স্প্রে করে দিতে হবে, যাতে তার জামা কাপড়ের সঙ্গে কোনো জীবাণু ওই আপনার গোয়াল ঘরে বা খামারে না প্রবেশ করে। আরো আছে, নিজের যে সমস্ত সাবধানতাগুলো নিতে হবে, নিজেকেও হাত পা যখন গায়ে ধোয়াবে হাত পা ধুয়ে ধোয়াতে হবে, বা যে খাবারের জায়গাগুলো ভালো করে পটাশ পারম্যাঙ্গানেট বা কোনো অ্যান্টিসেপটিক দিয়ে ধুয়ে রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের পালন করতে হবে। তবে রোগ প্রতিরোধ, তো আমি এইভাবে রোগটাকে আমরা কিছুটা আটকাতে পারি খামারে প্রবেশ করা থেকে, এটা করতে হবে। এরপরে যেটা হচ্ছে, আমরা তো ভ্যাকসিন বা জানি, এই ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট। এফএমডি রোগের ক্ষেত্রে ভ্যাকসিনটা কেন ইম্পর্টেন্ট, যেহেতু এটা ভাইরাল রোগ, তার তো হয়ে গেলে কোনো চিকিৎসা নেই, আমাকে তাহলে গোড়ায় কুঠারাঘাত করতে হবে, তো গোড়ায় রোগটাকে আটকাতে হবে। একটু যদি আপনি বলেন যে ভ্যাকসিন কখন, কি ধরনের সম্পর্কে। এই এফএমডি রোগের ভ্যাকসিন করতে হবে। এই ভ্যাকসিনটার ব্যাপারটা বলি, আমাদের এখানে যে ভ্যাকসিন পাওয়া যায়, আমি আপনাকে বলেছিলাম যে সাধারণত 7 ধরনের ভাইরাস, এফএমডি ভাইরাসের 7টা প্রজাতি আমাদের দেশে ঘুরছে। আমাদের পশ্চিমবঙ্গে তার মধ্যে 4টে প্রজাতি আছে। এই 4টে প্রজাতির ভ্যাকসিনই ওই একটা ভ্যাকসিনের মধ্যে দেওয়া থাকে। এ ও সি এবং এশিয়া 1, এই 4 প্রজাতির ভাইরাসের ভ্যাকসিন আমরা ব্যবহার করি। এটা মূলত বছরে 2 বার দিতে হবে এবং
3 মাস বাছুরের হয়ে গেলে বয়স আমরা এটা দিতে পারি। কেন এর নিচে দিই না? কারণ এর নিচের বাছুর তার মায়ের দুধ খাচ্ছে, মায়ের দুধ থেকে সে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা পাবে। এই জন্য বলি যে 3 মাস বয়সের নিচে কোনো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার দরকার হবে না। 3 মাস বয়স হয়ে গেলে আমরা ছোট বাছুরকে বা ছোট প্রাণীকে আমরা এই ভ্যাকসিন দিতে পারবো। তারপর 6 মাস পর পর এই ভ্যাকসিন বছরে 2 বার করে দিতে হবে। তাহলে তার মধ্যে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হবে। এবং লক্ষ্য রাখতে হবে, প্রাণী পালকদের আমি অনুরোধ করছি, আপনারা এই ভ্যাকসিনটা যেন অবশ্যই সমস্ত যতগুলো, যদি বাড়িতে ছাগল থাকে, ভেড়া থাকে, শূকর থাকে, গরু থাকে, প্রত্যেককে ভ্যাকসিনটা করবেন। তবেই কিন্তু আমরা এই রোগটাকে আটকাতে পারবো। না হলে অর্ধেক করলেন না, তাতে আমরা কিন্তু রোগটাকে কন্ট্রোল করতে পারবো না। কাজেই প্রত্যেকের এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সব প্রাণীকে ভ্যাকসিন করব। এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর উৎপলেন্দু মণ্ডল। ডক্টর মণ্ডলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।